হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আন্তরা মৃধাকে ধরাধরি করে রুমে নিয়ে যাওয়া হয়েছে অনেক আগেই। আরিশান মৃধা নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছিলেন। ডাক্তার এসে আন্তরা মৃধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। ভাগ্য ভালো যে পুরো বাড়িতে কার্পেট বিছানো ছিল, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। শুধু নাক মুখ ফেটে রক্ত বেরিয়েছে আর মাথায় সামান্য চোট লেগেছে। আঘাতটা মারাত্মক কিছু নয়, ডাক্তার মেডিসিন দিয়েই চলে গেছে। অপরদিকে জেবা রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার মনে প্রচণ্ড ভয় আর আতঙ্ক। ভাবছে শারমিনের মতো হয়তো আয়শার মৃধাও তাকে ভুল বুঝবে। সে তো আর ইচ্ছে করে আন্তরা মৃধাকে ধাক্কা দেয়নি। নিজের গর্ভের অনাগত সন্তানকে বাঁচাতেই তাকে এই চরম পদক্ষেপ নিতে হয়েছিল। জেবা দুই হাত মুখে চেপে ফুঁপিয়ে কেঁদে উঠল। কেন সবাই তাকে বারবার ভুল বোঝে? তার সত্যটা কেন কেউ দেখতে পায় না? কান্নার মাঝেই জেবা অনুভব করলো কেউ একজন তার সামনে হাঁটু গেড়ে বসেছে। চমকে উঠে তাকাতেই সামনে আয়শার মৃধাকে দেখে তার ভেতরটা ভয়ে কেঁপে উঠল। আয়শার মৃধা জেবার ভয়টা লক্ষ্য করলেন, তবে মুখে কিছু বললেন না। তার গম্ভীর অবয়ব দেখে জেবা ভয়ে আরও কিছুটা পিছিয়ে গেল। এখন নিজেই সাফাই দেওয়ার মতো মানসিক শক্তি তার নেই। তাছাড়া সে তো জানে আন্তরা মৃধাকে আয়শার মৃধা কতটা ভালোবাসে। মুখে অস্বীকার করলেও মনে মনে যে এখনো দুর্বলতা আছে সেটা ভাবছিল জেবা। তার ভাবনায় ছেদ টেনে জেবাকে অবাক করে দিয়ে আয়েশার মৃধা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আকস্মিক এই কাণ্ড দেখে জেবা একদম স্তব্ধ হয়ে গেল। কিন্তু আয়েশার মৃধা তাকে কোনো কিছু ভাবা বা বলার সুযোগ দিলেন না। জেবার ঘাড়ে হালকা চাপ দিতেই শারীরিক ও মানসিক চাপে ক্লান্ত মেয়েটি মুহূর্তের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়ল। আয়েশার মৃধা অত্যন্ত সতর্কতার সাথে জেবাকে বেডে শুইয়ে দিলেন। ঘর ছেড়ে যাওয়ার আগে একবার ভালোবাসাময় দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালেন। অনেক হয়েছে এসব নাটক, আর নয়। এবার প্রতি পদক্ষেপ তাকে পাপের চূড়ান্ত ফল বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। তিনি গটগট পায়ে ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বাহিরের দিক থেকে দরজাটা চাবি দিয়ে লক করে দিলেন। করিডোর পেরিয়ে আরিশান মৃধা সোজা প্রবেশ করলেন আন্তরা মৃধার ঘরে। গিয়ে দেখলেন তিনি অনেকটাই সুস্থ। আরিশান মৃধাকে রুমে ঢুকতে দেখে আন্তরা মৃধা আবারও তীব্র ব্যথার অভিনয় শুরু করলেন। আয়েশান মৃধা তার কাছে এগিয়ে এলেন। অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে আন্তরা মৃধাকে পরখ করলেন। একসময় এই রমণীর পায়ের কাছে তিনি হাত জোড় করে পড়ে থাকতেন একটু ভালোবাসার জন্য। ভাবতে আজ নিজের ওপরই ভীষণ করুণা ও হাসি পাচ্ছে তার। আন্তরা মৃধা আরিশান মৃধাকে দেখে করুণ স্বরে বলে উঠলেন, আরিশান, থ্যাংক গড তুমি সঠিক সময়ে চলে এসেছিলে, নয়তো আজ ওই বেয়াদব মেয়েটা আমাকে মেরেই ফেলতো। শুনে আরিশান মৃধার মনে মনে এক চিলতে তাচ্ছিল্যর হাসি হাসলেন, তবে তার চেহারায় রইল চরম কঠোরতা। আন্তরা মৃধা আরও নাটকীয় কণ্ঠে বললেন, আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্লিজ একটু সাহায্য করো না আরিশান। আরিশান মৃধা এবারও চুপ রইলেন। তার একই নীরবতা দেখে আন্তরা মৃধা একটু অবাক হলেন। দুবার ডাকার পরও কোনো প্রতিক্রিয়া নেই কেন? কি হয়েছে তোমার আরিশান? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আরিশান মৃধা এবারও কোনো জবাব না দিয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে বসলেন। দুহাত ভাঁজ করে পায়ের ওপর পা তুলে নিজের স্বাভাবিক গম্ভীর ভঙ্গিতে বসে রইলেন। আন্তরা মৃধা তার দিকে তাকিয়ে আসল মতলব বোঝার চেষ্টা করছেন। অবশেষে বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন, কিছু বলবে? এভাবে তাকিয়ে থাকার মানে কি? আয়েশার মৃধা এবার হালকা মুচকি হাসলেন। মাথাটা সামান্য নেড়ে বললেন, বলার তো অনেক কিছুই আছে, তবে সেসব তোমার মুখ থেকে শোনার আর ইচ্ছে নেই। মানে কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো। আয়েশান মৃধা সোজা চোখে তাকিয়ে বললেন, আগে বলো অদ্রিজার ক্ষতি কেন করতে চেয়েছিলে তুমি? আন্তরা মৃধা একটু চমকে উঠলেন। আরিশান কি তবে তার পরিকল্পনার কথা আঁচ করতে পেরেছে? কিন্তু মুখবয়ব স্বাভাবিক রেখে বললেন, আমি ক্ষতি করতে চেয়েছি মানে? আমি কেন ওর ক্ষতি করতে যাব? ওর সাথে আমার কিসের শত্রুতা সেটাই তো আমি জানতে চাচ্ছি আন্তরা। আদ্রিজার সাথে তোমার কিসের শত্রুতা? আন্তরা মৃধা রেগে গিয়ে বললেন, আরিশান ব্যাস,
অনেক হয়েছে। তোমার বাড়িতে থাকি বলে তুমি আমাকে মিথ্যা অপবাদ দেবে, আর আমি তা চুপচাপ সহ্য করে নেব? নো নেভার, কখনোই না। গিয়ে দেখো ওই মেয়ে কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে। আইশান মৃধা ধমকে উঠলেন, স্টপ ইট রাবিশ, এনাফ ইজ এনাফ। আর একটাও মিথ্যে নয়। আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে শেষ করে দিতে, কিন্তু আমি নিরুপায়, কারণ আমি তোমার মতো জঘন্য নই। যে হাত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর কথা ছিল সেই হাত দিয়ে তুমি অকাতরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করছো। কিভাবে পারো মানুষের শরীর থেকে অঙ্গ কেটে বের করে আনতে? একটুও বুক কাঁপে না এসব করতে? আল্লাহর ভয় নেই তোমার মনে? ইউ ব্লাডি ওম্যান্স! আন্তরা মৃধা আরিশান মৃধার কথা শুনে প্রথমে অবাক হলেন ভীষণ, পরক্ষণেই বুঝে গেলেন আরিশান তার আসল রূপ চিনে ফেলেছে। তাই আর ভান করার প্রয়োজন মনে করলেন না। হুট করে বিকট শব্দে হেসে উঠলেন তিনি। এতক্ষণে যে মহিলা অসুস্থতার নাটক করছিল, মুহূর্তেই তার ভেতর থেকে এক হিংস্র চেহারা বেরিয়ে এলো। আরিশান মৃধা তাচ্ছিল্যর হাসি দিয়ে বললেন, দেখিয়ে দিলে তো নিজের আসল রূপ। সব যখন জেনেই গেছো তখন আর লুকিয়ে রেখে লাভ কি বলো? আন্তরা মৃধা সোজা হয়ে বসে বললেন, তা আমার সব রহস্য উদ্ধার করতে নিশ্চয়ই তুমি একা নও, তোমার গুণধর ছেলেও সাথে ছিল। আরিশান মৃধা মাথা নেড়ে মৃদু হেসে বললেন, সি ইউ আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম ইমপ্রেসড। আমার খুব জানতে ইচ্ছে করছে তোমরা বাপ বেটা মিলে এত সব তথ্য কিভাবে বের করলে। আই মিন, আমি তো কোনো ক্লু রেখে যাইনি। আরিশান মৃধা একটু ভেবে বলতে শুরু করলেন, তোমার ওপর সন্দেহ সেদিনই হয়েছিল যেদিন তুমি ফিরে এসে আমাদের সেই মিথ্যে আংটির গল্প শোনালে। ট্রাস্ট মি, তোমার যুক্তিতে আমার খুব হাসি পেয়েছিল। যে আংটিটির যোগান এত বিরল, সেটার জন্য তোমাকে কেউ আগুনে পুড়িয়ে মারবে? হাউ জোকার্স! এরপর আর বেশি কিছু না, তোমার পেছনে 4-5টা দক্ষ ডিটেকটিভ টিম লাগিয়ে দিই, যেখানে থেকে তেমন কিছু তথ্য উঠে আসে সেগুলো 14 বছর আগের আন্তর্জাতিক অঙ্গ পাচার কেসের সাথে হুবহু মিলে যায়। এরপর তোমার ওপর কড়া নজর রাখার জন্য গোপনে হিডেন ক্যামেরা বসিয়ে দেয়া হয়। কথাটি বলেই আরিশান মৃধা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আন্তরা মৃধা চমকে উঠতেই আরিশান তার খুব কাছে এগিয়ে এলেন, দুপাশে হাত দিয়ে তাকে একরকম আটকে ফেললেন। আরিশান মৃধার উত্তপ্ত শ্বাস মুখে লাগতেই আন্তরা মৃধার চোখ মুখ খিচে বন্ধ করে নিলেন। আরিশান মৃধা বাঁকা হেসে এক হাত বাড়িয়ে আন্তরা মৃধার পোশাকের ভাঁজে সূক্ষ্মভাবে লুকিয়ে থাকা একটি অত্যন্ত ছোট্ট হিডেন ক্যামেরা খুলে নিলেন। তারপর আবার তিনি নিজের চেয়ারে বসে পড়লেন। আন্তরা মৃধা চোখ খুলে দেখে আরিশানের হাতে একটা পিচকে ক্যামেরা। তিনি ভাবতেও পারেননি আরিশান মৃধা এতটা চতুর হতে পারেন। তিনি খাট থেকে উঠে এসে কেড়ে নেওয়ার জন্য হাত এগুতেই আরিশান মৃধা তাকে মাঝপথে থামিয়ে দিলেন। ওখানেই বসো, আমার কথা এখনো শেষ হয়নি। অগত্যা আন্তরা মৃধা চোখ মুখ শক্ত করে আবার বসলেন। আরিশান মৃধা ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, প্রথমে জিপিএস ট্র্যাকার লাগিয়েছিলাম, কিন্তু তোমার সঙ্গীরা বড্ড চতুর। তোমাদের একসাথে দেখা যাওয়াটা বেশ কঠিন ছিল, সে কারণে এই ক্যামেরার কৌশল। এখন তোমার সব সঙ্গীর পরিচয় ও স্কেচ আমাদের কাছে একদম স্পষ্ট। আন্তরা কুটিল হেসে বললেন, কিছুই করতে পারবে না তোমরা আমাদের? তোমার কি মনে হয় আমি তোমার এসব কথা শুনে ভয় পেয়েছি? আমি কখন বললাম যে তুমি ভয় পেয়েছো? আমি তো শুধু তোমার সাথীদের কথা তুললাম। এনিওয়ে, যে জিনিসটার খোঁজ তুমি এই বাড়িতে পড়েছিলে। আরিশান মৃধা পকেট থেকে একটি লকেট বের করে আঙ্গুলের সাহায্যে ঘোরাতে লাগলেন। লকেটটি চিনতে পেরে আন্তরা মৃধা 1 সেকেন্ডও সময় লাগলো না। তিনি এক ছো মেরে আরিশান মৃধার হাত থেকে লকেটটি কেড়ে নিলেন। থ্যাংক ইউ আরিশান, সব কিছু জানা সত্ত্বেও আমার কাজটা তুমি ভীষণ সহজ করে দিলে। এখন আমি এখান থেকে চলে যাব, তবে তোমার লাশের ওপর দিয়ে। আরিশান মৃধা ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, ট্রাই করে দেখতে পারো, তবে ফলাফল শূন্য। কি বোঝাতে চাচ্ছ তুমি? আরিশান মৃধা হেসে বললেন, এতক্ষণে তোমার লুকিয়ে রাখা সব অর্গান পুলিশদের নিয়ন্ত্রণে চলে গেছে, আর সেগুলো দিয়ে এখন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অসহায় মানুষদের বিনামূল্যে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা হবে। এতে যদি তোমার পাপের বোঝা সামান্য হলেও কমে। আন্তরা মৃধা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। সরকারের হাতে সব অঙ্গ চলে গেছে, এর মানে লুকা তাদের ছেড়ে কথা বলবে না। কিন্তু এই বিষয়ে দেলোয়ার তাকে এখনো কিছু জানায়নি কেন?
তার মনের কথা বুঝতে পেরে আরিশান মৃধা বললেন, ও তোমাদের মূল হোতা লুকাকে নিয়ে ভাবছো? ডোন্ট ওয়ারি, লুকা তোমাকে মারার সুযোগ পাবে না, কারণ নিজের দেশ থেকেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার ফাঁসি হবে বলা চলে। তবে তোমারটা খুব নিশ্চিন্ত। আন্তরা মৃধা তীব্র রাগে আরিশান মৃধার দিকে ঘুরে দাঁড়ালেন। এত বছরের পরিশ্রম এই লোকটা কয়েকদিনে জল ঢেলে দিল। তিনি তেড়ে গিয়ে আরিশান মৃধার কলার চেপে ধরলেন। তোমার নাটক বন্ধ করো, এসব কিছুই হয়নি, সব মিথ্যে, তুমি আমাকে বোকা বানাতে চাচ্ছ, তাই না? আরিশান মৃধা এক ধাক্কায় আন্তরা মৃধার হাত কলার থেকে ছাড়িয়ে দিলেন। আন্তরা মৃধা ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লেন। আরিশান মৃধা রিমোট নিয়ে দেয়ালে টিভিটা অন করে দিলেন। স্ক্রিনে ভেসে উঠল ব্রেকিং নিউজ, দেলোয়ার ও অনুপমাকে পুলিশের গাড়িতে তুলছে। নিচে বড় বড় অক্ষরে লেখা শিরোনাম, আন্তর্জাতিক অঙ্গ পাচার চক্রের পর্দাফাঁস। দীর্ঘদিন মৃত সেজে থাকা সেনাবাহিনীর প্রাক্তন উপদস্থ কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং সাবেক এমপি রাজন খন্দকারের স্ত্রী অনুপমা শিকদার গ্রেফতার। এই চক্রের সাথে জড়িত স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাক্তন স্ত্রী আন্তরা মৃধাও। পাবলিক গাড়িতে তোলার সময় তাদের কি জুতো ছুঁড়ে মারছে। দৃশ্যটা দেখে শিউরে উঠলেন আন্তরা মৃধা। তাকেও এভাবে ধরে নিয়ে যাওয়া হবে ভেবে আতকে কেঁপে উঠলেন সে। হঠাৎ তার মনে পড়ল অরির কথা। দেলোয়ার তো বলেছিল অরিকে যেন কোনোভাবে ঘর থেকে বের করা না হয়। অরিকে কিডন্যাপ করতে পারলে জেবাকে বিপদে ফেলা লকেটটা সহজে আদায় করা যেতে পারে। সে কারণেই তারা আরাফকে টাকা খাইয়ে শাহিনের সাথে হাত মিলিয়েছিল, যাতে জেবাকে সবাই দোষী ভাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে লকেট তো জেবার কাছে ছিলই না, ছিল আরিশান মৃধার কাছে। তাহলে অরি এখন কোথায়? আর শারিন, সে যে মেসেজ ও ভিডিও পাঠিয়েছিল সেটার কি হলো? আরিশান মৃধা তার মনের ভাব বুঝতে পেরে বললেন, অদ্রিজার কথা ভেবে অস্থির হচ্ছ তো? আন্তরা মৃধা মাথা তুলে তাকালেন। তুমি কিভাবে বুঝলে? তুমি কত বোকা আন্তরা, নয়তো আমাদের এই সাজানো ফাঁদে কিভাবে পা দিলে? ফাঁদের কথা শুনে আন্তরা মৃধা আবারও কেঁপে উঠলেন। আরিশান মৃধা শান্ত কণ্ঠে বুঝিয়ে বললেন, তোমার প্ল্যান সম্পর্কে আমরা আগে থেকেই অবগত ছিলাম। জানতাম তুমি ফিরে আসার পেছনে কোনো কুটিল উদ্দেশ্য আছে। সে কারণেই শাহিনকে আগে থেকে বলে রাখা হয়েছিল তোমার সব কথা যেন সে মেনে নেয়। তোমার বিশ্বাস অর্জনের জন্য শাহিন তোমাদের সঙ্গ দিল। তুমি ওই আরাফ ছেলেটিকে টাকা খাইয়ে এনেছিলে, কিন্তু তোমার বোঝা উচিত ছিল অদ্রিজা আর জেবার সিকিউরিটি কতটা প্রখর। শারীন এসব আগে থেকেই জানতো। সে ইচ্ছে করেই বাড়িতে এসে ভাঙচুর চালায় আর জেবার উপর রাগ দেখালো, যাতে তুমি নিশ্চিত হয়ে যাও যে তোমার প্ল্যান সফল হয়েছে। আর তোমাকে এখানে ব্যস্ত রেখে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তোমার সঙ্গীদের ধরে ফেলতে আমাদের বেশি সময় লাগেনি, কারণ তারা তো তোমার সংকেতের অপেক্ষায় এক জায়গাতেই বসেছিল। এতক্ষণ অদ্রিজা আর শারীন নিরাপদে ট্রিপে চলে যাচ্ছে। আন্তরা মৃধা হতবাক হয়ে শুনছিল। তার নিখুঁত প্ল্যান এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে তা ভাবতেও পারেননি। আরিশান মৃধা আরও যোগ করলেন, তবে হ্যাঁ, সোলেমানকে খুন করার সময় তুমি যে ঘড়িটা ফেলে এসেছিলে সেটা আমাদের জন্য বড় অকাট্য প্রমাণ ছিল। আরিশান মৃধা পকেট থেকে সেই ঘড়ি বের করে আন্তরা মৃধার চোখের সামনে ধরলেন। আন্তরা মৃধা চিনতে পারলেন ঘড়িটি, এটি তার হারিয়ে যাওয়া সেই ঘড়ি। আরিশান মৃধা বলতে থাকলেন, সোলেমানকে যেখান থেকে বস্তায় ভরে লাশ নদীতে ফেলানো হয়েছিল সেখানে তল্লাশি চালাতে গিয়ে আবিরাম তোমাদের গোপন আস্তানার সন্ধান পায় আর ক্যামেরায় ছবি তোলে। কিন্তু তুমি সেটা জেনে যাও, আর তোমার লোকেরা তাকে ধরতে গেলে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভাগ্যক্রমে সে বেঁচে গেলেও ক্যামেরাটা হারিয়ে যায়। পরে সে আমাদের সেই জায়গায় নিয়ে গেলে আমরা সোলেমানের একটি গোপন রেকর্ডার পাই। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে তোমাদের কথোপকথন রেকর্ড করে রেখেছিল। সেখান থেকেই আমরা সব সত্য জানতে পারি। ওহ, তাহলে সব দিক থেকেই এগিয়েছিলে দেখি ওই সোলেমান। ভেরি ইন্টেলিজেন্ট মানতে হবে। আরিশান মৃধা মৃদু হাসলেন। আন্তরা মৃধা এখন কি করবে কি বলবে ভেবে পেলেন না। শুধু বুঝলেন সব শেষ, কিছু নেই ওনার কাছে। নিজেকে বাঁচানোর সকল পথ বন্ধ। হঠাৎ করে বিকট ও উন্মাদ মার্কা হাসির শব্দ পাওয়া গেল। সব হারিয়ে তিনি পাগলের মতো হাসতে হাসতে মাটিতে বসে পড়লেন।
দু চোখ তার রক্তবর্ণ। সব শেষ, আমার সব শেষ, বিড়বিড় করতে লাগলেন তিনি। আয়শার মৃধার দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, আমি আগে খারাপ থাকলেও এবার যা করেছিলাম বাধ্য হয়ে করেছিলাম। আগের বার ধোঁকা দিলেও এবার আমি সত্যিই তোমার কাছে ফিরে এসেছিলাম আরিশান। ভেবেছিলাম সব কিছু ঠিক করে তোমার বুকে মাথা রেখে শান্তিতে বাকি জীবনটা কাটাবো, কিন্তু তুমি আমার সেই আগের আরিশান নও যে আমার ভুলগুলো ক্ষমা করে দিত। তুমি এখন অন্য এক আরিশান, যে কেবল আমার ভুল খোঁজে আর আমার থেকে পালানোর পথ খোঁজে। আর এসব কিছু তুমি করেছো নিজের মেয়ের বয়সী একটা মেয়ের জন্য, যাকে একসময় তুমি নিজের মেয়ের মতোই দেখতে। আজ তাকে বউ বানিয়ে তাকে ঘিরে আমার সাথে এমনটা করছো, তাই না? তোমার আর আমার মাঝে একটাই বাধা, ওই জেবা। তুমি ওই মেয়েটার জন্য আজ আমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছো। কি আছে ওই মেয়ের মধ্যে যা আমার মধ্যে ছিল না? দুদিন পর যখন তুমি বুড়ো হয়ে যাবে, তোমার কি মনে হয় ওই মেয়ে তোমাকে ভালোবাসে যাবে? ওর তো সব জীবনটা শুরু, তুমি তো শেষের দিকে পা বাড়িয়েছ। সামনের দিনগুলোর কথা তুমি একবারও ভাবনি আরিশান। তুমি ওই মেয়ের মোহে পড়ে সব ভুল করে বসে আছো, কিন্তু আমি তা শুধরে দিবই। আমি না বাঁচলে তোমাকেও বাঁচতে দিব না। কথাগুলো শেষ হতে না হতেই আন্তরা মৃধা নিজের পোশাকের আড়াল থেকে লুকিয়ে রাখা একটা লোডেড রিভলভার বের করে আচমকা তাক করলো আরিশানের বুক বরাবর। আরিশান মৃধার সাথে সাথে উঠে দাঁড়ালেন, তবে তার মুখগহ্বরে কোনো ভয়ের চিহ্ন নেই। একদম বুক টান টান করে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। আন্তরা মৃধা দাঁতে দাঁত চেপে বললেন, মরার খুব শখ তাই না? ভয় হচ্ছে না? এখনই গুলি করে দেব তোমাকে। আরিশান মৃধা ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি পারবে না আমাকে মারতে? পারবো না রিয়েলি? তবে দেখে নাও। আন্তরা মৃধা বন্দুকের ট্রিগারে চাপ দিতে যাবেন, ঠিক তখনই তীরের গতিতে একটি গুলি এসে বিঁধল তার হাতের তালুতে। যন্ত্রণায় চিৎকার করে উঠতেই বন্দুকটি হাত থেকে ছিটকে মেঝেতে গড়িয়ে পড়ল। আন্তরা মৃধা পেছন ফিরে তাকালেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে আবিরাম এবং আয়ুষ, পেছনে একদল সশস্ত্র পুলিশ বাহিনী। কিছু বুঝে ওঠার আগেই আবিরাম এগিয়ে এসে আন্তরা মৃধার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। আবিরাম আরিশান মৃধার দিকে তাকিয়ে সম্মান জানিয়ে বললেন, আমরা এখন একে কাস্টাডিতে নিয়ে যাচ্ছি স্যার। আরিশান মৃধা হাতের ইশারায় সম্মতি জানালেন। নারী কনস্টেবলরা যন্ত্রণায় কোকাতে থাকা আন্তরা মৃধাকে চাদরাবৃত করে টেনে হিঁচড়ে ঘরের বাহিরে নিয়ে যেতে লাগলো। আন্তরা মৃধা চিৎকার করে বলতে লাগলেন, আরিশান, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি কাউকে ছাড়বো না, ছেড়ে দাও আমাকে। আন্তরা মৃধাকে নিয়ে পুলিশ বাহিনী বেরিয়ে যেতেই ঘরে শান্ত পরিবেশ ফিরে এলো। আরিশান মৃধা এগিয়ে এসে আয়ুষ ও অবিরামের সাথে হ্যান্ডশেক করলো। অনেক ধন্যবাদ তোমাদের, এই জটিল কেসটা সলভ করার জন্য পেছনে তোমাদের মতো যোগ্য অফিসারের অবদান অপরিসীম। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। সালাম জানিয়ে আয়ুষ ও অবিরাম ঘর থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর আরিশান মৃধা পকেট থেকে ফোন বের করে শারীমকে কল করলেন। ওপাশ থেকে কল রিসিভ হতেই শারীম বলল, জি বলো। আরিশান মৃধা জিজ্ঞেস করলেন, কোথায় আছো তোমরা? এয়ারপোর্টে। কেন, কোনো সমস্যা হয়েছে কি? না, কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাকভাবে সমাধান হয়ে গেছে। তুমি আর অদ্রিজা ট্রিপটা উপভোগ করো। আর হ্যাঁ, অদ্রিজাকে এসব ব্যাপারে কিছু বলার দরকার নেই। তার বাবা দেলোয়ার এখনো বেঁচে আছে আর আন্তর্জাতিক পর্যায়ের একজন অপরাধী। এই সত্যটা সারা জীবন গোপনই থাক। আমি চাই না মেয়েটা কষ্ট পাক। তাছাড়া ওর বাবা হিসাবে তো আমি আছি। আর কিছু প্রয়োজন নেই। অল দ্য বেস্ট ট্রিপের জন্য। শারীম কথা বলায় সহমত জানায়। তারপর হালকা কণ্ঠে বলল, তাহলে জেবাকে আমার পক্ষ থেকে একটা সরি বলে দিও, নয়তো দেখা যাবে তোমার বউ আবার আমার ওপর রাগ করে আমার অনাগত ভাই বোনের ওপর অত্যাচার চালাচ্ছে। আর সেই দায়ে আমার একসাথে বাবা আর ভাই ডাকটা শোনা হলো না। শারীমের কথা শুনে আরিশান মৃধা গম্ভীর মুখটা বিরক্তিতে কুঁচকে এলো। এই ছেলেটা একটু সুন্দরভাবে কথা বললে কি এমন হয় তা উনি বোঝেন না। ফোন কেটে দেন তিনি। ছেলের সাথে কথা বাড়ালেই এখন বিপদ। তাছাড়া জেবাকে ওনার
সবকিছু এক্সপ্লেন করা দরকার। মিনিট 5 হলো প্লেনে বসে আছে অরি। শারীন তাকে বসিয়ে রেখে একটি জরুরি ফোন দেবে বলে বাইরে গেছে। এভাবে হুট করে ডাইরেক্ট ট্রিপে যেতে হবে অরি তা ভাবতেও পারেনি। তার ওপর সাথে কোনো অতিরিক্ত ড্রেস নেয়নি, পরনে তেমন জমকালো কিছু নেই। বাড়িতে পরে থাকার মতো একটা ওভারসাইজ শার্ট আর প্লাজো জিন্স, এই সাধারণ পোশাক পরা অবস্থায় লোকটা তাকে নিয়ে কোথায় উড়াল দিচ্ছে তা ভেবে পেল না সে। কমপক্ষে আগে থেকে জানিয়ে আসা দরকার ছিল। এখন ট্রিপে গিয়ে সে কি করবে সেটা ভেবে পাচ্ছে না। শারীনকে মানাও করতে পারেনি অরি, কারণ লোকটা নাকি আগে থেকে অরির পাসপোর্ট বানিয়ে রেখেছিল, যার বিন্দুমাত্র ধারণাও অরির ছিল না। বাধ্য হয়ে শারীন নাছোড়বান্দা জেলের কাছে হার মেনে এক প্রকার আসতেই হলো তাকে, নয়তো গর্ভবতী অবস্থায় পেটে বাচ্চা নিয়ে এভাবে ঘুরে বেড়ানোর কোনো শখ তার এই মুহূর্তে ছিল না। অরির মনে পড়ল কিভাবে আরাফ ওখান থেকে শারীন তাকে নিয়ে এলো। আরাফ মূলত অরিকে এটা বলে সঙ্গে নিয়ে গিয়েছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, মেয়েটা নাকি এখন আরাফকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করতে চাইছে। আর অরি যেন গিয়ে মেয়েটাকে আরাফের ব্যাপারে বুঝিয়ে বলে। মেয়েটা আরাফকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। 2-1 দিনের মধ্যেই ছেলেপক্ষ তাকে দেখতে আসবে বলে জানিয়েছে। অরিদের কোচিংয়েই পড়তো মেয়েটা, নাম নীলা। আরাফের সাথে 1.5 মাসের পরিচয় হলেও প্রেমটা বেশ ভালোই চলছিল। নীলা আর আরাফের মধ্যকার এই ব্যাপারটা আরাফ শুধু অরিকেই জানিয়েছিল। এই মুহূর্তে আর কাউকে জানাতে চায়নি বলে অরি জেবাকেও কিছু বলতে পারেনি। কিন্তু আসার পথে হঠাৎ গাড়ি থামিয়ে আরাফ কোথায় যেন গেল, যার কোনো হদিশ ছিল না। 1 ঘন্টা বসে থাকার পরও সে ফিরল না। অরি ভয় পাচ্ছিল শারীন যদি বাড়ি ফিরে তাকে না পেয়ে রেগে যায়। তাই আরাফের আশা ছেড়ে অরি একাই একটা গাড়ি ডেকে চলে যেতে নিচ্ছিল। ঠিক তখনই পথিমধ্যে আচমকা শারীনের গাড়ি এসে তার সামনে থামে। কোনো কথা না বাড়িয়ে শারীন এক প্রকার জোর করেই অরিকে গাড়িতে তুলে সোজা এখানে নিয়ে আসে। অরি অজস্র প্রশ্ন জবাব। শারীন শুধু এটুকুই বলেছে যে তাকে নিয়ে হানিমুনে চলে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এখনই বা যাওয়ার কি দরকার, আর পেটের বাচ্চার কথাই বা কি এমন। নানাবিধ প্রশ্ন করলেও অরির কোনো কথার জবাব দেয়নি শারীন। তাই অরি আর কিছু বাড়তি জিজ্ঞেস করেনি। প্লেন আর মিনিট 20 বাদে উড়াল দেবে। শারীনকে এখনো আসতে না দেখে অরি কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। সে যখন শারীনের চিন্তায় বিভোর ঠিক তখনই তার পেটটা ডেকে উঠল। তবে সেটা ক্ষুধার ডাক নয়, ছিল তীব্র ক্রেভিংসের ডাক। অরির নজর গেল পাশের সারির সিটে বসে থাকা একটা বাচ্চার দিকে। বয়স কতই বা হবে, ক্লাস 7 কি 8-এ পড়ে বোধহয়। মেয়েটির হাতে একটা আচারের বক্স, যেখান থেকে সে একটু একটু করে আচার বের করে খাচ্ছে। টক ঝাল আচারের সুবাস পেতে অরির জিভ জল চলে এলো। খুব ইচ্ছে করলো তা খেতে, কিন্তু এভাবে অচেনা কারো কাছ থেকে চেয়ে তো আর খাবার খাওয়া যায় না। অগত্য মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার। বাচ্চাটির পাশে তার মা ঘুমোচ্ছিল। মেয়েটিকে ফোনে নজর রেখে ফাঁকে ফাঁকে আচার চাটতে দেখছিল। মেয়েটি ফোনে নজর রেখে ফাঁকে ফাঁকে আচার চাটছিল। অরি বারবার নিজের দৃষ্টি ঘুরিয়ে নিতে চাইল, কিন্তু লোভাতর চোখ যেন ওখানেই আটকে রইল আচারের বক্সে। এরই মাঝে প্লেন ছাড়ার ঘোষণা এলো এবং এয়ার হোস্টেস সবাইকে সতর্ক হতে বললেন। শারীন তাড়াহুড়ো করে এসে নিজের সিটে বসলো। বসেই দেখলো অরি কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। সে অরির চোখের সামনে এক হাত নাড়ালো। অরির ধ্যান ভাঙলো সাথে সাথে। এতক্ষণে সে বাচ্চাটির আচারের দিকে হাঁ করে তাকিয়েছিল। শারীন বিষয়টা টের পায়নি ভেবে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। শারীন অরিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে শুধালো, ঠিক আছে চন্দ্রিমা? অরি মাথা নেড়ে সায় দিয়ে বলল, আমি একদম ঠিক আছি, তবে আপনি ঠিক নেই। শারীন অবাক স্বরে জিজ্ঞেস করল, কেন? কেন মানে কি? বুঝতে পারছেন না? আপনি আমাকে এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছেন? তাও তো মনে হচ্ছে দেশের বাহিরে কোথাও। শারীন ঠোঁটের করে মৃদু হাসি রেখে বলল, তুমি একদম ঠিক ধরেছ, আমরা দেশের বাহিরেই যাচ্ছি। অরি শুধালো, কোথায় যাচ্ছি আমরা শারীন? সময় হলে জানতে পারবে বউ। এবার একটু রিল্যাক্স হয়ে বসো। তোমার এই অতি বালপাকনামি ফল আমার 4-4টে কোনাকে সহ্য করতে হচ্ছে। অরি শারীনের কথার অর্থ বুঝলো। হয়তো বাড়ি থেকে একা বের হওয়ার কারণে লোকটা এখনো তার উপর রেগে আছে। অরি শারীনের দিকে একটু চেপে বসলো। দুহাত শারীনের কোমর জড়িয়ে ধরে শক্ত করে বুকে মাথা রাখলো। অরির এমন কাণ্ডে শারীন সামান্য হাসলো, তবে তা ক্ষণিকের জন্য।
অরি শারীনের বুকে নাক ঘষে ফিসফিস করে বলল, সরি, আর কখনো এমন হবে না। শারীন মুখে কিছু বলল না, এক হাতে অরিকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রাখলো আর অন্য হাতে আঙ্গুলগুলো নিজের কপালে বোলাতে লাগলো। মাথাটা ভীষণ ধরেছে তার। শারীনের বুকে মুখ গুজে থাকলেও অরির মন আর চোখ দুটোই পড়ে রইল সেই আচার খাওয়া মেয়েটার দিকে। ইস, মেয়েটা যদি তাকে অন্তত এক ফোঁটাও আচার দিত, অন্য সময় হলে হাজার সাধলেও হাত বাড়াতো না, কিন্তু এই গর্ভকালীন ক্রেভিংসের মুহূর্তে কোনো দ্বিধা ছাড়াই সে তা খেয়ে নিত। অরির এই কাতর চাহনি একসময় বাচ্চাটির নজরে পড়ে গেল। মেয়েটি অরিকে উভয়ে তাকিয়ে থাকতে দেখে আচারের বক্সটা কেমন চেপে ধরল। বোধহয় অরির মনের ইচ্ছেটা সে টের পেয়ে গেছে, তবে শারীনের চেহারায় এখনো তার চোখে পড়েনি। অরি আচারের সুবাস পেতে আর একটু ঘেঁষে দাঁড়ালো। মেয়েটি অরির এই কাণ্ড সূক্ষ্মভাবে লক্ষ্য করে ভয়ে তার ঘুমন্ত মায়ের দিকে আর একটু চেপে বসলো। এতে অরির মনটা ভীষণ খারাপ হয়ে গেল।